আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। উৎপাদনে যেতে প্রস্তুত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। সারা দেশের লোডশেডিং কমবে। সীমান্ত নিরাপত্তায় অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বাড়িয়ে বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হয়েছে বললেন বাহিনীর মহাপরিচালক। এবং এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর অফিসে ফিরলেন আলোচিত মতিউরের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাকি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিদ্যুৎ উৎপাদনে পুরোপুরি প্রস্তুত পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি ৯৩% কাজই শেষ হয়েছে। পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসলে সারা দেশের লোডশেডিং অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ২০১৯ সালের ৩১ আগস্ট পটুয়াখালীর লোন্দা গ্রামে শুরু হয় এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি এবং দেশের রাষ্ট্রায়ত্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RNPL যৌথভাবে এতে বিনিয়োগ করছে। ৯১৫ একর জমির ওপর ২৭,০০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিতে ৪,০০০ দেশি ও ১,৫০০ চাইনিজ কর্মী কাজ করছেন। এরই মধ্যে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লারের কাজ শেষও করেছেন তারা। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লায় পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে সফলও হয়েছে কেন্দ্রটি। অয়েল এবং কোল দুটো দিয়েই আমরা বয়লার ফায়ারিংটা করি এবং সেই ডিএম ওয়াটার সেটা দিয়ে আমরা আমাদের যে ইনার টিউব আছে বয়লারের, যেটাতে স্টিমটা প্রডিউস হবে, তো আমরা এই স্টিম প্রোডাকশন আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য কেন্দ্রের নিজস্ব অর্থায়নে ২০ কিলোমিটার সঞ্চালন লাইন এবং আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশনও তৈরি শেষ হয়েছে। ২২,০০০ ভোল্টেজ জেনারেশন হবে, সেটা ভোল্টেজ স্টেপ আপ করে ৪ লাখ ভোল্টেজের উৎপন্ন করা হবে, যেটা আমরা বলতে চাই 400 কেভি জিআইএস এর মাধ্যমে এটা ট্রান্সমিশন হবে। এবং জুলাই মাসের মধ্যে ব্যাকফিট পাওয়ার পেলে এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। ব্যাকফিট পাওয়ার পেলে জুলাই মাসেই প্রকল্পটির প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট এবং ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও জানান কর্মকর্তারা। দেশের অন্যতম এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা ধরনের সমালোচনা, আলোচনা, বিতর্ক রয়েই গেছে, কিন্তু তারপরও দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পায়রার এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনো অন্যতম এবং গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাই এই বিদ্যুৎ কেন্দ্র সংরক্ষণের জন্য নানা রকমের পদক্ষেপ, পরিকল্পনা আর বহুমুখী প্রতিভার ব্যয় করছেন সংশ্লিষ্টরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। সীমান্ত নিরাপত্তায় অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বাড়িয়ে বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলেও জানান তিনি। সীমান্তে নিরাপত্তা হানি কখনো ঘটলে তা প্রতিরোধ করার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন, এটা সার্ভেলেন্স ডিভাইস হোক, এটা যানবাহন হোক, অস্ত্র সরঞ্জামাদি হোক, অন্যান্য ইকুইপমেন্ট হোক, বিওপির নিরাপত্তা নিশ্চিত করা হোক, সবগুলোই আমরা সুন্দরভাবে পরিকল্পনা করছি। এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর অবশেষে জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। আত্মগোপন থেকে বেরিয়ে এলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তার দীর্ঘ অনুপস্থিতিতে বিড়ম্বনায় রায়পুরা উপজেলা পরিষদের মানুষজন। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম।
অবশেষে 14 দিন পর জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তার অফিস না করার বিষয়ে এটিএন বাংলার সংবাদ প্রচারের পর সকাল 11টায় তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন। অংশ নেন আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায়। এর আগে 13 জুন সবশেষ অফিস করেন এই উপজেলা চেয়ারম্যান। ছাগলকাণ্ডের বিতর্ক এড়াতেই তিনি আত্মগোপনে ছিলেন বলে মনে করেন এলাকাবাসী। এই যে আগে থেকে নিয়ে এই পর্যন্ত এখনো ওনা আসতেছেন না। এমনি যদি ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে তার পদের বা তার কর্মকাণ্ডের অবহেলা। আওতায় যতটুকু সেবা প্রদান করার দরকার ততটুকু আমরা করতে পারি, আর যেটা চেয়ারম্যান স্যারের দরকার এটা তো আমরা পারবো না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, চেয়ারম্যান হওয়ার পর থেকেই লাকির অফিস কামরায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। জনগণ তো কখনোই ওনার কাছে যেতে পারেননি, আগেও যেতে পারেননি। অর্থাৎ জনগণ যখনই এসেছে আমার এখানে এসেছে। ছাগল ঘটনা এটা রায়পুরার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছাগল ঘটনা কোথেকে আইলো, কে আসে, তার সারে নজরুল কে, উৎপত্তি কোথেকে, কেউ চিন্তা না থাকে, হঠাৎ করে আসলো। দুপুরে মিটিং শেষেও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি লাকি। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর তার সম্পদের বিবরণ শুনে বিস্ময় জানান তার নিজ দলের নেতারাই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশ্বমানের প্রশিক্ষণ পাওয়ায় বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটরাও বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসেন বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। গ্রীষ্মকালীন কুচকাওয়াজের মাধ্যমে 13 জন মহিলা অফিসার ক্যাডেট সহ 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রণবাদ্যের তালে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে একদল নির্ভীক স্বপ্নবাজ। দক্ষ কমান্ডারের নির্দেশনায় চৌকস অফিসার ক্যাডেটদের পদচারণায় মুখরিত যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ড। চৌরাশিতম বাফা কোর্সের প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন কুচকাওয়াজের মাধ্যমে 13 জন নারী অফিসার ক্যাডেট সহ মোট 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এতে অফিসার ক্যাডেট সাবিত হাসান রাফি সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি লাভ করেন। গ্রীষ্মকালীন সেমিস্টারে বীরুত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হয়ে লাভ করেন একাডেমি পতাকা। মূলত সোর্ড অফ অনার আমাদের সকলের জন্য একটি গৌরবের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই সোর্ড অফ অনার এটি অর্জন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করে অফিসারদের ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সদ্য কমিশন পাওয়া অফিসারদের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। সম্প্রতি বিমান বাহিনীর সদস্যগণ প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতেই নিজেরাই প্রশিক্ষণ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে করেন একদল চৌকস বৈমানিক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, যশোর। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে পানি নামছে খুব ধীর গতিতে। যদিও কুশিয়ারা নদীর একটি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা সদর এখনও পানিতে তলিয়ে আছে। এই দুই উপজেলায় কুশিয়ারা নদীর পানি ধীর গতিতে নামায় দুর্ভোগ কমছে না। গত 24 ঘন্টায় সিলেটে 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হওয়ায় প্রতিদিনই আশ্রয়কেন্দ্র ছাড়ছেন মানুষ। বর্তমানে মহানগরে 2টি ওয়ার্ড ও জেলার 106টি ইউনিয়নে বন্যার পানি রয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন 12,423 জন। সরকারি বেসরকারি ত্রাণ বিতরণ অব্যাহত আছে।
এদিকে হবিগঞ্জে বন্যায় প্রায় ৩,৫০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া জেলায় ৯৭ কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং বাড়িঘর থেকে পানি নামতে দেরি হওয়ায় স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না বন্যা দুর্গতরা। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১,৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবারের বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে সর্বোচ্চ ১,০২৬ কোটি ৪৫ লাখ টাকা। দুপুরে নগরী থিয়েটার ইনস্টিটিউটে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এ সময় ২০২৩-২৪ গেল অর্থ বছরের সংশোধিত ১,৬৬১ কোটি ৯,৪০,০০০ টাকার বাজেটও ঘোষণা করেন তিনি। বাজেট বক্তব্যে মেয়র বলেন ১,০৭৫ কোটি টাকা দেনা নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেন তিনি। ৩ বছর ধারাবাহিকভাবে দেনা পরিশোধের পর এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেনার পরিমাণ ৪৪০ কোটি টাকা। এছাড়া আয়কর বাবদ ১১৩ কোটি ৪৬ লাখ টাকা ও মূল্য সংযোজন কর বাবদ ১৩৪ কোটি ১১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। ৩ বছর ধারাবাহিকভাবে দেনা পরিশোধের পর আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেনার পরিমাণ ৪৪০ কোটি টাকা। আয়কর বাবদ ১১৩ কোটি ৪৬ লক্ষ টাকা ও মূল্য সংযোজন কর বাবদ ১৩৪ কোটি ১১ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় শহরের বেলটিয়ার শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা ২ বছর ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, তারা নিয়মিত বেতন ফি পরিশোধ করেছে। কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা নিলেও ৯৬ শিক্ষার্থী তাদের প্রবেশপত্র পায়নি। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্ষদ। খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবির বালুর ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে হুমায়ুন কবির বালু হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনা শহীদ ডাক্তার মিলন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে দৈনিক জন্মভূমি অফিসে হুমায়ুন কবির বালুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন সাংবাদিকরা। ২০০৪ সালের ২৭ জুন নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমির প্রধান ফটকে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন হুমায়ুন কবির বালু। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নামে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালানোর প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। দুপুরে কুড়িগ্রামের রৌমারীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। গত ২৪ জুন জাকির হোসেনের বিরুদ্ধে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। রৌমারী থানায় অভিযোগটি দায়ের করা হয়। ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ৮৫০ জন শিক্ষার্থী এবং জেলার ১০ জন সেরা শিক্ষককে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রংপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক আখতারুজ্জামান, রানী শঙ্কৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম ও প্রথম আলোর রংপুর প্রতিবেদক আরিফুল হক বক্তব্য রাখেন। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বন্ধু সভার সদস্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
এদিকে স্বপ্ন দেখো জীবন গড়ো এই স্লোগানে প্রথম আলো ও শিখর আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো GPA-5 উৎসব। সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম আলো এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আনন্দ উচ্ছ্বাস ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, রাঙামাটির সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাঙামাটির বিভিন্ন উপজেলার GPA-5 পাওয়া প্রায় 100 জন শিক্ষার্থী উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ATN বাংলা। নওগাঁয় চলছে 3 দিন ব্যাপী আম মেলা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মাওলা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আম চাষিরা সভায় উপস্থিত ছিলেন। মেলার 20টি স্টলে প্রায় 140 জাতের আম প্রদর্শন করা হচ্ছে। চুয়াডাঙ্গায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব। শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ডক্টর কিসেঞ্জিয়ার চাকমা। এ সময় 18 জন সঙ্গীত ও নৃত্যশিল্পীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিল্পকলা একাডেমির শিল্পী সহ জেলার বিভিন্ন এলাকার শিল্পীরা উৎসবে সঙ্গীত পরিবেশন করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।